আমি যেতে চাই না অরণ্য, আমি ওখানে কিছুতেই যাব না। ওই জায়গাটা অপবিত্র। আপনি আমাকে ওখানে পাঠাতে পারেন না, ভীষণ পাপ হবে, অন্যায় হবে। দয়া করে ওদের আটকান। আপনি তো সব পারেন, কেন যেতে দিচ্ছেন আমাকে? আপনি ভালো করেই জানেন ওখানে গেলে মরে যাব, আমি সত্যিই মরে যাব। কথা বলতে বলতে এক পর্যায়ে ভেজা ঘাসের আস্তর আর ছেঁড়া গাউনে পা বেঁধে এরিসের পায়ের সামনে হুমড়ি খেয়ে পড়ে ঈশানী। যখন ও মাথা তুলে দেখতে পায় এটা এরিস, সঙ্গে সঙ্গে ও পা দুটো আঁকড়েই ধরে। ঈশো ভীষণ অসহায় সুরে অনুনয় করে বলে, দয়া করুন, এটা হতে দেবেন না। আমি সারা জীবন আপনার এই কালো দুনিয়ায় আটকে থাকতে রাজি আছি, তবুও বাঁচান আমায়। আপনি যা বলবেন তাই শুনবো, কখনো কোনো কৈফিয়ত চাইবো না। তবুও ওদের আটকান, একবার বাধা দিন। আমি যেতে চাই না ওখানে, হতে চাই না ওই নোংরা মানুষদের একজন। ঈশানী বলেই যাচ্ছিল যতক্ষণ না গার্ডরা পুনরায় ওকে টেনে হিঁচড়ে গাড়ির কাছে নিয়ে যেতে শুরু করে। এরিস এখনো নিষ্পাপ চোখে কান্নারত ঈশানীর মুখের দিকে চেয়ে আছে, যে পেছনে ঘুরে ওর দিকে নিজের হাতটা বাড়িয়ে রেখেছে। এরিস জানে না এই মেয়েটা কেন সবসময় বিপদের মুখে ওর দিকে হাত বাড়িয়ে দেয়। মেয়েটা কি বোঝে না এরিস যে একটা হার্টলেস? কিন্তু এই মুহূর্তে যে ওই অশ্রু ভেজা নীল চোখগুলো আরও একবার আগুন ধরিয়ে দিয়েছে এরিসের বুকের পেশিতে। হুট করেই ওর পাপি মনটা পাপের ভয় তটস্থ হয়ে উঠেছে। কেন যেন ভেতর থেকে উগড়ে বেরিয়ে আসতে চাইছে নিজের রাগী সত্তাটা। বারবার ভেতরে থেকে ধাক্কা অনুভব করছে ওর ভেতরের সত্তাটা, মানতে চাইছে না বাস্তবতা। ডেস্টিনি ফেস্টে উঠতে গিয়ে ওর মন বলছে, ঈশানী সত্যি পবিত্র, ভীষণ পবিত্র। বসন্তের সদ্য ফোটা চেরি ব্লসমের মতোই শুভ্রতা তার সর্বাঙ্গে। ব্লাড ডায়মন্ডের চেয়েও বহুগুণ মূল্যবান তার এই পবিত্র সত্তা, তার এই সরলতা। এই মেয়েটাকে পাপ ছুঁতে পারে না, অসম্ভব। এরিস সেটা কিছুতেই হতে দিতে পারে না, কিছুতেই না। মনের ভাবনাকে কোনো অবস্থাতে দূরে ঠেলে দিতে পারছে না এরিস। এই মুহূর্তে ওই মহাসমুদ্রের মতো টলটলে অশ্রু ভেজা স্নিগ্ধ নীল চোখ জোড়ার তুলনায় শুধু ব্লাড ডায়মন্ড কেন, পুরো দুনিয়াটাকে তুচ্ছ ঠেকছে এরিসের নিকট। ওইদিকে গাড়িতে ওঠার আগ মুহূর্তেও এরিসের দিকে হাত বাড়িয়ে কাঁদছে ঈশানী। ওর আকুতি ভরা চোখ জোড়া প্রতি মুহূর্তে নিঃশ্বাস আটকে দিচ্ছে এরিসের। ঈশানী কিছুতেই গাড়িতে উঠছে না দেখে এক পর্যায়ে রেগে মেগে হাতের রিভলভার দিয়ে ওর মাথায় আঘাত করে বসে একটা গার্ড। সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বেরিয়ে আসে ঈশ্বর। ঈশানীর কপাল চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে তা দেখা মাত্রই কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে ওই গার্ডের মাথায় রিভলভার তাক করলো এরিস। মুহূর্তে পুরো ক্লাইম্যাক্স বদলে দিয়ে আগুন ঝড় তেজি কণ্ঠে গর্জে উঠে পড়ল, এই, ডোন্ট ডেয়ার টু হার্ট হার। এরিসের কর্মকাণ্ডে মুহূর্তেই অবাকের সপ্তম আসমানে পৌঁছে গেল আশপাশে থাকা প্রত্যেকে। পেছনে থেকে তুষার ডেকে উঠল ওর নাম ধরে। এরিস, কি করছেন? এই মুহূর্তে কারো কথায় ভ্রুক্ষেপ নেই এরিসের। ও ফ্লোরাকে ডেকে পাঠিয়ে আদেশ করে বলল, ওকে ভেতরে নিয়ে যাও ফ্লোরা। এতক্ষণ যাবৎ এক কোণে দাঁড়িয়ে থাকা কান্নাকাটি করা ফ্লোরাও এবার স্বস্তি নিঃশ্বাস ছেড়ে ছুটে এসে একটা চাদরে মুড়িয়ে দ্রুত ভেতরে নিয়ে যায় ইস্যুকে। এর কিছুক্ষণ বাদে বড় বড় পা ফেলে এরিসও পা বাড়ায় ভেতরের দিকে। পেছন থেকে উদ্বিগ্ন কণ্ঠে তুষার ডেকে শুধোয়, এটা কি করলেন এরিস? এর ফল কি হবে ভেবেছেন একবারও? এরিস থামলো না। তুষারের কোনো কথা জবাব দেওয়ার প্রয়োজন বোধ না করে হনহনিয়ে চলে গেল পেন্ট হাউসের ভেতরে। ঘড়ি কাটায় দুবার ঢং করে ঘন্টা বাজিয়ে মাত্রই জানান দিল রাতের প্রহর গিয়ে দুটোতে ঠেকেছে। সন্ধ্যা হতে না হতে প্রকৃতি তার চিরচারিত রূপে ফিরে এসেছে। খোলা আকাশ থেকে ধুদ্র ফুলের ন্যায় অবিরত ঝরে পড়ছে শুভ্র তুষারের খুঁজে। মধ্যরাতে হিমেল হাওয়ায় সেই পেঁজা তুলোর মতন কোমল তুষারের বহর উড়ে এসে ঠায় জমিয়েছে ছাদ বারান্দার কাচের দেয়ালে। জঙ্গলের মাঝে অবস্থিত 10 তলা ভবনের উপরে এরিসের এই বিলাসবহুল ডুপ্লেক্স পেন্ট হাউসটি বছর বেশিরভাগ সময় তুষারই ঢাকা পড়ে থাকে। স্টাফরা যদিও পরিষ্কার পরিচ্ছন্নতা সর্বক্ষণ তৎপর, তবে ভবন প্রকৃতি কি আর এত কিছু মেনে চলে? সে তো বই চলে তার আপন নিয়মে। অথচ এত তুষারপাতের মাঝেও ছাদ বারান্দার কাউচে গা এলিয়ে বসে সেই সন্ধ্যা থেকে এক নাগাড়ে ড্রিঙ্কস করছে এরিস। ওর পাশে অবস্থিত তাপমাত্রা নিয়ন্ত্রক ফায়ারপ্লেসের আগুন নিভে সে কখন যে কাঠ কয়লাগুলো তুষারে জমে গিয়ে বরফখণ্ডে পরিণত হয়েছে সেসবে নজর নেই এরিসের। ও তো এখনও নিজের নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ড নিয়ে চিন্তিত। এই প্রথম নিজের কঠোর সিদ্ধান্ত নিজের
এক কথা থেকে সরে এসে কোনো কাজ করলো এরিস ইভান, তাও কিনা একটা মেয়েকে বাঁচানোর জন্য। ব্যাপারটাতে ভীষণ বিব্রত এরিস। ওর বরফ খণ্ডের ন্যায় কঠিন হৃদয়টা কিছুই অনুভব করে না ঈশানী নামক মেয়েটার জন্য। তবুও কেন মেয়েটাকে বাঁচাতে এইভাবে কন্ট্রোলেস হয়ে পড়লো এরিস? সকালে সেই মুহূর্তটার কথা ভাবতে গেলে এখনো নিজেকে বিশ্বাস করে উঠতে পারে না। ওই মুহূর্তে ব্লাড ডায়মন্ড তো দূরে থাক, ইস্যুর কান্নার কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হচ্ছিল এরিসের। ঈশানীর অসহায় অপারক কান্না দেখে অযাচিত মন আগ্নেয়গিরি অগ্নুপাতের মতোই চড়াত করে ফুঁসে উঠল যেন। আর এরিসের ইচ্ছে করলো ওকে কাঁদানোর বিনিময় পুরো দুনিয়া ধ্বংস করে দিতে, এবং করলো সেটাই। যে গার্ডটা ইস্যুকে আঘাত করেছে তাকে মেরে ডেড বডি সমেত পাঠিয়ে দিয়েছে ড্যানিয়েলের নিকট। কিন্তু কেন? এমনটা তো হওয়ার কথা ছিল না কোনো কালেই। আর ঈশানী, সেই বা কেন বারবার চরম বিপদের মুখে এরিসের দিকে হাত বাড়িয়ে দেয়? কেন চায় এরিস তাকে বাঁচাক? এরিস তো কারো রক্ষাবচক নয়। এরিসের সঙ্গে তো কেবল কঠোর শব্দগুলোই যায়, আর তা হলো ভক্ষক, হিংস্র, হার্টলেস, ব্লাডি বেস্ট। তাহলে কি চায় মেয়েটা? এরিসকে কন্ট্রোল করতে? এরিস ইউভানকে? অসম্ভব। কথাটা উচ্চারণ করে হকচকে উঠে বসলো এরিস। মনে মনে ভাবল, একটা মেয়ের জন্য আমার সিদ্ধান্ত বদলাতে পারে না কিছুতেই। তৎক্ষণাৎ বক্ষ গহ্বরে এক কোণে গেড়ে বসে থাকা অতি সাধারণ মনটা বলল, কেবল ওর পবিত্র সত্তাটাকে রক্ষা করার জন্যই তো আজ সকালে নিজের এত বড় সিদ্ধান্তটা মুহূর্তে বদলে ফেললি। ভুলে গেলি মহামূল্যবান ব্লাড ডায়মন্ডের কথা। এর পরিণতি কী হবে সেটা একবারও ভাবার প্রয়োজন বোধ করলি না? ড্যানিয়েলের মতো ওয়েমেন হান্টার সব কিছু এত সহজে ছেড়ে দেবে ভেবেছিস? এবার নিশ্চয়ই দ্বিগুণ পরিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবে সে। ওদিকে হৃদয়ের সর্বস্ব জুড়ে বিচরণ করতে থাকা হিংস্র পৈশাচিক মনটা সে কথার সঙ্গে সঙ্গে অগ্রাহ্য করে বলল, এরিস ইউভান কাউকে ভয় পায় না, আর ওর মতো তুচ্ছ একটা মেয়ে আমাকে কন্ট্রোল করতে এলে ওর জীবন এখানেই নরক বানিয়ে ছেড়ে দেবো আমি। ভেঙে ফেলবো ওর এই ফাকিং সরলতার সত্তা। অন্য মনটাও তীর্যক এসে বলল, এটা সরল বলেই তুই সেটা করতে পারবি না, যেমনটা আজও পারিসনি। ওর ওই অসহায় সরলতায় ঘেরা ঠান্ডা সমুদ্র জলের ন্যায় নীল চোখে কিছু তো একটা আছে, যা তোর মতো হৃদয়হীন ব্লাড বিস্টকেও নিমিষে বশ করে ফেলতে সক্ষম। মনের কথায় বিরক্ত হয় এরিস। মুহূর্তেই মুখের আদল বদলে গিয়ে চোয়াল শক্ত হয়ে উঠে ওর নিজের অজান্তে হাত মুষ্টিবদ্ধ করে কাউচের হাতায় সজোরে খুশি মেরে পিটপিট করে বজ্র কণ্ঠে বলে হচ্ছে, আমার মন মস্তিষ্কের নিয়ন্ত্রক শুধুমাত্র আমি, এই এরিস ইউভান, লিডার অফ পাইথন প্যারাডাইস। এখানে সরলতার কোনো স্থান নেই, না নেই। কণ্ঠে আরো খানিকটা দৃঢ়তা টানে এরিস। যে করেই হোক মেয়েটাকে মস্তিষ্ক থেকে দাঁড়াতে হবে। কাকে দাঁড়াতে হবে? পেছন থেকে ভেসে আসা গমগমে পুরুষালী কণ্ঠস্বরের আওয়াজে বাস্তবতায় ফিরে এলো এরিস। অতঃপর সামান্য ঘাড় কাত করে তুষারের উপস্থিতি নিশ্চিত করে আগের ন্যায় গা এলিয়ে দেয় কাউচ চেয়ারে। ড্রিঙ্ক করছেন? আমাকে ছাড়াই। কথা বলতে বলতে এরিসের নিকট এগিয়ে আসে তুষার। অপর পাশ থেকে এরিসের কোনো রূপ প্রতিক্রিয়া না পেয়ে পুনরায় বলে, বাইরে বৃষ্টির মতো তুষার পড়ছে, অথচ আপনি খাওয়াচ্ছেন। নিশ্চয় অনেক বেশি ড্রাঙ্ক হয়ে আছেন। কথাগুলো কি এখন বলবো নাকি সকালে? যা বলতে এসেছো বলো, আমি শুনছি। তুষারের কথা পুরোপুরি শেষ হওয়ার আগে আদেশ করে এরিস। তুষার হাস্যচক মাথা নাড়িয়ে বলে, আপনি আজ ড্যানিয়েলের একজন গার্ডকে মেরে ফেলেছেন। এর আগে তোর গার্লফ্রেন্ডকে। আবারও মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে এরিস বলে, কি বলতে চাইছো সোজা সাপটা বলো। তুষার বলল, আই থিঙ্ক খুব শীঘ্রই ড্যানিয়েল আমাদের উপর অ্যাটাক করতে পারে। এখন তো ব্লাড ডায়মন্ডও আমাদের হাত ছাড়া। তাছাড়া তুমি ভালো করেই জানো তুষার, যে কোনো মূল্যেই ব্লাড ডায়মন্ড আমি নিজের করেই ছাড়বো। আর আমি এও জানি ব্লাড ডায়মন্ড নিয়ে মোটেই চিন্তিত নাও তুমি। তাই এই মুহূর্তে এক্স্যাক্ট কী নিয়ে চিন্তিত সেটা বলে ফেলো। এরিসের সঙ্গে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা মানে নিজের কথার ফাঁদে নিজেই গোলকধাঁধার মতন ফেসে যাওয়া। তা আন্দাজ করতে পেরে ফস করে নিঃশ্বাস ছাড়ল তুষার। অতঃপর ধাতস্থ কণ্ঠে বলল, আমার মনে হচ্ছে এবার আর ড্যানিয়েল আপনাকে টার্গেট করবে না, আর না তো পাইথন প্যারাডাইসে কোনো স্পাই ঢোকাবে। এবার ড্যানিয়েলের টার্গেট হবে অন্য কেউ। কার কথা বলছো? এরিসের চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। তুষার
শটান দাঁড়িয়ে কিঞ্চিত ঠোঁচ কামড়িয়ে বলে ওঠে, আমি যদি ভুল না করি এবার ড্যানিয়েলের টার্গেট হবে ঈশানী তুস কর্নিয়া। আপনি আজ ওভার রিয়েক্ট করছেন এরিস। নিজের চুক্তি নিজে ভঙ্গ করেছেন, নিজের তৈরি করা শর্ত নিজের হাতে খণ্ডন করেছেন। আজ আপনি সত্যি একজনকে সেকেন্ড চান্স দিয়ে ফেলেছেন, এমনকি মেয়েটাকে আঘাত করার অপরাধে গার্ডটাকে মেরে পর্যন্ত ফেলেছেন। আপনার কি মনে হয় এটা ওভার রিয়েক্ট না? তুষারের কথা শুনে পায়ে পা তুলে আরাম করে বসলো এরিস। অতঃপর তুষারকে সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করে ধারালো কণ্ঠে শুধল, তুমি আমার দিকে আঙ্গুল তুলছো তুষার? তৎক্ষণাৎ মাথা নিচু করে ফেলল তুষার। এরিসকে কর্নিশ করে সম্মান জানিয়ে বলল, মাফ করবেন, সে সাহস কিংবা শক্তি কোনোটাই নেই আমার এরিস। কিন্তু আমি ধারণা করছি ব্লাড ডায়মন্ডকে পায়ে ঠেলে দিয়ে যে মেয়েকে আপনি বাঁচিয়েছেন, ড্যানিয়েল এত সহজে তার উপর থেকে কিছুতে গিভ আপ করবে না। তুষারের কথা শুনে এদিক ওদিক গাল ফোটালো এরিস। অতঃপর জিভ দিয়ে গাল ছেলে নির্বিকার গলায় বলল, আমি এতটাও কাঁচা খিলাড়ি নই তুষার। আমার দু চোখের সামনে দিয়ে আমার কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যাওয়া মুখের কথা নয়। মনে মনে বলল, আমার জিনিসের দিকে হাত বাড়ানোর স্পর্ধা দেখালে ড্যানিয়েলের মাফিয়া সাম্রাজ্য এক থাবায় ধুলোয় মিশিয়ে দেব আমি। বারবেটের স্মরণে রাশিয়ার বাইরে গুরুত্বপূর্ণ কাজে গিয়েছে এরিস। গত 15 দিন ধরে পেন্ট হাউসে নেই সে। এরিস না থাকা দরুন পুরো পেন্ট হাউসে সর্বক্ষণ শান্তি বিরাজমান। অন্তত ঈশানীর জন্য তো সেটাই মনে হয়। ও যে সেই এই আকাশচুম্বী পেন্ট হাউসের বন্দি জীবনটা খুব শান্তিতে উপভোগ করছে তেমন কিছুই নয়। কিন্তু ওর কাছে এরিস মানে অত্যাচারী, হৃদয়হীন এক জানোয়ার যে আশেপাশে থাকলেও ঘৃণায় রিরি করে ওঠে ওর শরীর মন সবকিছু। এরিস যতক্ষণ পেন্ট হাউসে অবস্থান করে সেই সময়টুকু প্রচণ্ড ভয় কুকড়ে থাকে মেচা। ওর ভয় হয় কখন আবার এরিস রেগে গিয়ে শাস্তিস্বরূপ ওকে জোর জবরদস্তি করে কোনো মাফিয়া ক্লাবে পাঠিয়ে দেয়। ঈশানী সারা জীবন বন্দি হয়ে থাকতে রাজি, তবে কখনোই ওই নোংরা ক্লাবের পণ্য হতে রাজি নয়। যার ফলস্বরূপ ঈশানী আজকাল এরিসকে যতটা না ঘৃণা করে তার চেয়ে বেশি ভয় পায়। যদিও বা এই ভয়টুকু ততক্ষণই স্থায়ী হয় যতক্ষণ এরিস এই পেন্ট হাউসে থাকে। যেহেতু সে বেশিরভাগ সময় রাশিয়ার বাইরে অবস্থান করে, তাই ফ্লোরার সঙ্গে মিশতে মিশতে এখন আগের চাইতে বেশি অনেকটাই স্বাভাবিক ঈশানী। ও আজকাল খিলখিলি হাসে। ফ্লোরার কথা জোয়ারে গা ভাসিয়ে দেয় অনায়াসে। মেয়েটার সঙ্গে খুনছুটিতে মেতে ওঠে ঠিক বাচ্চাদের মতন। আর তারপর যখন দিন শেষে রাতের পর্দা টেনে দেয় ধরণী, যখনই আকাশের বুক চিরে তুষারের বেগ বেড়ে যায় দ্বিগুণ হারে, তখনই একা এক কামরায় শুয়ে নিজের বন্দি জীবনের প্রহর গুনতে গুনতে নীরব কান্নায় ভিজে ওঠে ঈশ্বর নীলাম্বর চোখের কোচর। আর রাতগুলো হয় নিদ্রাহীন। নিদ্রাহীন রাতে ভবঘুরে ঈশানী কাঁচা হাতে চিরকুট লেখে আপন মনের অপারক ইচ্ছেগুলো গুটি গুটি অক্ষরে টুকে রাখে সাদা কাগজের সূক্ষ্ম ভাঁজে ভাঁজে। ঈশানী এখনো স্বপ্ন দেখে ও বাড়ি ফিরবে কোনো না কোনো একদিন। এখান থেকে পালিয়ে গিয়ে আবারও নিজের দেশে পাড়ি জমাবেও। নিজ বাড়িতে গিয়ে দক্ষিণ থেকে ভেসে আসা উত্তাল সমুদ্রের গর্জন শুনতে শুনতে আবারও শান্তির ঘুম ঘুমাবে। কিন্তু এরিস ইউয়ান কি আদতে তা হতে দেবে? সে যে হৃদয়হীন নিষ্ঠুর মানব, তার সিদ্ধান্ত নড়চড় করার সাধ্য কি আর ঈশানীর মতো একরত্তি মেয়ের আছে? এভাবে আকাশ পাতাল ভাবতে ভাবতে প্রতিবারই শেষ রাতে চোখ লেগে আসে এসব। না চাইতেও অবচেতন মনে হারিয়ে যায় ঘুমের তোর গহ্বরে। আজকাল ঈশানী আর ফ্লোরা প্রায়শই রক পেপার সিজার খেলে বিভিন্ন সিদ্ধান্ত নেয়। মূলত ঈশানীর কাছে সম্পূর্ণ নতুন এই খেলাটাই ওর সমস্ত আকর্ষণ কেড়ে নিয়েছে। প্রথম ফ্লোরা সব কাজের ক্ষেত্রেই রক পেপার দিয়ে সিদ্ধান্ত নিত, যা দেখে ঈশানী এখন ওকেও তাই অনুসরণ করে। উঠতে বসতে খেতে ঘুমাতে যখন তখনই এই রক পেপার হাড্ডাহাড্ডি লড়াই চলে ওদের মাঝে। এই খেলা দিয়ে বড় বড় যুদ্ধের মতো কাজকেও পানির মতো সহজ বানিয়ে দেয় ফ্লোরা। মেয়েটার কাছে মন ভালো করার জাদু আছে মনে হয়। সে যাই হোক, এই মুহূর্তে ফ্লোরার সঙ্গে রক পেপার হেরে গিয়ে মহা বিপদে পড়েছে ঈশানী। শর্ত ছিল যে হারবে সেই কোনো একটা পারফর্ম করে দেখাবে। ঈশানী ভেবেছিল এই সুযোগে ফ্লোরাকে দিয়ে একটু বেলি ডান্স করানো যাবে, কিন্তু বিতিবাম প্রতিবারের মতো ফেসে গেল ও নিজেই। এজন্যই বোধহয় জিসান আমাকে বোকা বলতো। সবসময় নিজের কর্মে ফেসে যাই আমি।
মুখ টিপে বিড়বিড় করলো ঈশানী। কাউচের গায়ে হেলান দিয়ে মেঝেতে বসে আছে ফ্লোরা। ঈশানীকে এভাবে হাসপাস করতে দেখে ও চট করে বলল। একটু নিচে দেখাও তো ইস্যু। তৎক্ষণাৎ চোখ বড় বড় করে ফেলো ঈশানী। ফ্লোরার কথায় অসম্মতি জানিয়ে বলল। পাগল তুমি, নেচে দেখাবো তাও এখানে? শোনো ইস্যু, শর্ত। আজ আমি হেরে গেলেও তুমি ছাড় দিতে না আমায়, সো এখানেই তোমাকে নাচতে হবে। তাছাড়া পেন্ট হাউসে তো আমি আর তুমি ছাড়া এই মুহূর্তে কেউ নেই। কিন্তু ঈশানী তো অন্তর্মুখী স্বভাবের। ওর কাছে এসব কিছু যুদ্ধের মতো কঠিন আর শত্রুর তরবারির মুখে দাঁড়িয়ে হেরে যাওয়ার মতোই কষ্টসাধ্য। ওদিকে ফ্লোরা গো ধরে বসেছে। তার একটাই কথা, তুমি হেরেছো মানে তোমাকে এটা করতেই হবে। অবশেষে উপান্ত না পেয়ে ভেতরে আত্মবিশ্বাসের পারদটাকে খানিক ঝালিয়ে নিয়ে ঠাস করে মেঝে থেকে উঠে দাঁড়ালো ঈশানী। গাডারটা এক টানে খুলে ফেলে চুলগুলো বাঁধন হারা করে। গলায় ঝুলানো ফিনফিনে শিফনের ওড়নাটা বেঁধে নিল কোমরের এক পাশে। এরপর হালকা কেসে গলাটা একটু পরিষ্কার করে রিনরিনে মিষ্টি সুর তুলে গাইতে আরম্ভ করলো ও। उड़ने लगा क्यों मन बावला रे, आया कहाँ से ये हौसला रे। ओरे प्रिया ओरे प्रिया ओरे प्रिया हाय ओरे प्रिया। গানের সাথে তালে তাল মিলে নাচের মুদ্রা অনুসরণ করছে ঈশানী। এখন আর সে লাজুক অন্তর্মুখী ঈশানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গানের মন মাতানো সুর আর নাচের ঝঙ্কার পুরো পেন্ট হাউস মাতিয়ে তুলেছে মেয়েটা। ওর এক একটা নাচের ভঙ্গিমায় মুগ্ধ হয়ে দেখার মতো সুন্দর আর মোহনীয়। হৃদয় তোলপাড় শুরু করে দেওয়ার মতোই অসম্ভব মিষ্টি গলার সুর। খালি গলার গানের সুরও যে এতটা আকর্ষণীয় হয় তা আগে জানা ছিল না রুশ বালিকা ফ্লোরার। গানের সুর আর নাচের ছন্দে বিমোহিত আজ রাশিয়ান পেন্ট হাউস। আজ প্রথমবারের মতো কান্না, হাহাকার, রক্ত সবকিছু ছাপিয়ে সরলতার মিষ্টি সুরেলা কণ্ঠস্বর আর নৃত্যরত নুপুরের ঋণিছিনি আওয়াজে মুখরিত মাফিয়া বস এরিস ইউভানের কালো দুনিয়া। টানা টানা নীল চোখের এলোমেলো চাহনি, হিমেল ঠান্ডা হাওয়ায় উঠতে থাকা রেশমের মতো খোলা চল, নাচের তালে তালে ঢেউ খেলানো কোমল লতানো নারী দেহের সূক্ষ্ম ভাঁজ সবকিছু এক নজরে দেখলে মনে হবে এ যেন শিল্পের যত্নে আঁকা জীবন্ত কোনো শিল্প, কোনো শৈল্পিক চিত্রকর্ম। সে কখন থেকে হাঁটু ভাঁজ করে তাতে চিবুক ঠেকিয়ে মুগ্ধ নানে তাকে ইস্যুর নৃত্য মগ্ন আছে ফ্লোরা। তবে তার কয়েক মুহূর্ত পরেই আচমকা কিছু একটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে ফর্সা মুখটা চুপসে গিয়ে একটুখানি হয়ে যায় ওর। হঠাৎই এহেন ঘটনায় হকচকিয়ে যায় মেয়েটা। তাড়াহুড়ো কি করবে বুঝতে না পেরে মুখ কাচুমাচু করে ভয়ার্ত দৃষ্টিতে এক নজর সদর দরজায় পরক করল ফ্লোরা। অতঃপর শুষ্ক চোখ গিলে চোখ দিয়ে অনবরত ইস্যুকে কিছু একটা ইশারা করতেই শুরু করেছে ও। কিন্তু ঈশানী তো এই মুহূর্তে নাচের ছন্দে হারিয়ে গিয়েছে ভিন্ন এক জগতে, যে জগতে নেই কোনো প্রতিহিংসার দাবানল আর না আছে কোনো নৃশংস মাফিয়ার কালো দুনিয়া। এটা কেবল সুখ, শান্তি আর ভালোবাসায় মোড়ানো এক স্বপ্নের জগৎ, যে জগতে ইস্যুকে সবাই ভালোবাসে, কেউ ঠকায় না। সেই ভালোবাসার পরিধি দুনিয়ার সব ভালোবাসার মাপকাঠির ঊর্ধ্বে। সত্যি যদি কেউ পুরো দুনিয়ার ঊর্ধ্বে গিয়ে ওকে এইভাবে ভালোবাসতো, মুগ্ধ হতো ওই গভীর নীল চোখে। ঠিক ভাবনায় আপন মনে হাসি এসো, কল্পনার জগতে সবাই খুশি। ঈশানীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। স্বপ্নের জগতে বিচরণ করতে করতে ঈশানী পুনরায় গাইল। গানের তালে তাল মিলিয়ে অনবরত ঘুরছিল ঈশানী। ঘুরতে ঘুরতে হুট করে, একদম হুট করেই আকস্মাৎ ওর চোখ দুটো আটকে যায় সদর দরজার সামনে শটান দাঁড়িয়ে থাকা মানুষটার চোখের পাতায়। তৎক্ষণাৎ বিষম খেয়ে থমকে যায় ঈশানী। অবচেতন মন আর ভয়ার্ত চোখে সেদিকে চেয়ে নিজের অবস্থান থেকে দুকদম পিছিয়ে গিয়ে শক্ত হাতে পরনের জামাটা খামচে ধরে মাথা নিচু করে নেয় ইসো। মাত্র যে লোকটার সঙ্গে চোখাচোখি হলো তাকে চিনি শানি।
ওই পিয়াংশিকর্ণ শৈল্পিক ভ্রুযুগলের সাথে এঁটে থাকা নিষ্প্রভ ধূসর বাদামি চোখ জোড়া ঈশানীর ভালো করে চেনা। যদিও বা ভালোবাসাটা ঘৃণা আর ভয় রূপান্তরিত হয়েছে, তবুও আজ আরও একবার কয়েক মুহূর্তের জন্য ঈশানীর নজর কেড়েছিল এরিসের অধর তলার সেই সুন্দর কুচকুচে কালো তিলক, যা সবসময়ের মতোই তার গৌরব পুরুষালী চিবুকে শুকতারার মতো জলজল করে জ্বলতে থাকে। অথচ তার চোখ দুটো ছিল অনুভূতিহীন শূন্য। সেই চোখে মায়ার জোয়ার নয়, বরং আক্রোশের দাবানল দেখতে পায় ঈশানী। আজকাল এরিসের চোখ দুটো দেখেই ভয় অন্তরাত্মা কেঁপে ওঠে ঈশানীর। আজ প্রায় 15 দিন বাদে বিনা নোটিসে আমেরিকা থেকে রাশিয়া ফিরেছে এরিস। ওকে বড্ড ক্লান্ত আর নির্ঘুম দেখাচ্ছিল। একটু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা নাগাদ পেন্ট হাউসে ফিরেছিল সে। এরিস সচরাচর কাউকে জানিয়ে ফেরে না, আজকেও তেমনটাই হয়েছিল। এলিভেটর থেকে বেরিয়ে মেইন ডোরের পাসওয়ার্ড খুলে কখন যে লাউঞ্জে ঢুকে গিয়েছে তা আর বোধগম্য হয়নি কারোরই। ওইদিকে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নৃত্যরত ইস্যুকে দেখে কখন যে নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়েছে তা স্বয়ং এরিসেরও অজানা। সে কখন থেকে সদর দরজার কাছে দাঁড়িয়ে নিষ্পাপ অনুভূতিহীন একজোড়া শূন্য চোখে তাকিয়ে আছে নৃত্যরত মেয়েটার দিকে। অথচ নাচের ছন্দে পুরো পেন্ট হাউস মাতিয়ে তোলা মেয়েটা একবারের জন্য লক্ষ্য করল না সেই নিষ্পাপ শীতোচ্ছাহনে। যেই মুহূর্তে লক্ষ্য করলো তৎক্ষণাৎ নৃত্য থামিয়ে ভীত সন্ত্রস্ত হরিণীর ন্যায় পিছিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো ফ্লোরার আড়ালে, যেন এরিসকেও জনম জনম ধরে ভয় পায়। এরিস তো এটাই চেয়েছিল, অবাধ্য মেয়েটার আত্মবিশ্বাসের দেয়ালটাকে ভেঙে ঘুরিয়ে দিতে, আর ও সেটাতে সফল হয়েছে বটে। অথচ এই মুহূর্তে ফুট করে ঈশানীর এমন ভয় পিছিয়ে যাওয়া মোটেও পছন্দ হলো না এরিসের। ওর এহেন কাণ্ডে আবারও সেই চিরচারিত শক্ত কঠিন রূপে ফিরে এলো এরিস। অক্ষি যুগল ছোট ছোট করে হাত মুষ্টিবদ্ধ করে নিল অজানা ক্রোধে। ঠিক এমন সময় বাইরে থেকে লাউঞ্জে প্রবেশ করে তুষার। তুষারের আগমনে চারিদিকে থমথমে পরিবেশটা খানিকটা হালকা হয়। তুষার এক নজর এরিসকে পরখ করে ফ্লোরার দিকে তাকিয়ে ওকে নির্দেশ দিয়ে বলে, আমরা আজ পেন্ট হাউসে ডিনার করব। ফ্লোরা তৎক্ষণাৎ নির্নিমেষ মাথা ঝাঁকিয়ে ঈশানী সমেত জায়গা ত্যাগ করে কিচেন কাউন্টারের দিকে চলে যায়। ওরা চলে গেলে তুষারও দোতলার উদ্দেশ্যে সামনে এগোয়। অথচ এরিস এখনো নিষ্প্রভ চোখে যে আছে কাউচের সামনে সেন্টার টেবিলের পাশে, ওই জায়গাটাতে যেখানে একটু আগেও নাচের তালে তাল মিলিয়ে বিভিন্ন মুদ্রায় ঘুরছিল ঈশানী। চোখের সামনে এমন দৃশ্য বোধ হয় আগে আর কখনো দেখেনি এরিস। ওই জন্যই কি এই ঘোর, নাকি অন্য কিছু? ঈশানীকে আজ নাচ করতে দেখে আবারও একটা শব্দই মাথায় এলো এরিসের, হোয়াইট চেরি ব্লসম। চেরি ব্লসমের জের ধরেই নিজের অজান্তে সুকুচকে ভিড়ভিড়ালো এরিস। সাকুরা? কোথায় সাকুরা? কেবল শীতের শুরু, সাকুরা আসতে এখনো ঢের দেরি। তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বর ভেদ করতে সম্বিত ফিরে পেল এরিস। চট করে নড়ে চড়ে উঠে বলা, কোথাও না। ছোট্ট করে উত্তর দিয়ে তৎক্ষণাৎ মস্তিষ্ক থেকে এসব সাকুরা ফাকুরা বের করে দিয়ে বড় বড় পা ফেলে এগিয়ে গেল অফিস রুমের দিকে। আচ্ছা ফ্লোরা, এই পেন্ট হাউসটা তো 10 তলার উপরে, তাহলে বাকি 9 তলায় আছেটা কি? রাতে সবার জন্য ডিনার আয়োজন করায় মহাব্যস্ত ফ্লোরা। কিচেন থেকে তার একদণ্ড ফুসরত নেই। এক হাতে মাংস কষাচ্ছে তো অন্য হাতে পাউরুটি ডো বানাচ্ছে। আবার মাঝে মধ্যেই ঢাকনা উল্টে দক্ষ হাতে সুপের হাঁড়িতে নাড়া দিচ্ছে। ফ্লোরার এত ব্যস্ততা দেখে ইস্যুরও আর হাত গুটিয়ে বসে থাকতে পারেনি, এগিয়ে এসে ফ্লোরাকে সাহায্য করতে। এরিস আবার পেন্ট হাউসে থাকলে রাতে শুতে যাওয়ার আগে 1 কাপ ব্ল্যাক স্পেসও পান করে। ঈশানী যেহেতু কফি ভালো বানায়, তাই আপাতত সেই দায়িত্বটুকুই ওর নিকট হস্তগত করেছে ফ্লোরা। আর তখনই কিভাবে যেন ফ্লোরার উদ্দেশ্যে প্রশ্নটা করে বসে ঈশানীর কথা একটু বিরক্ত হয় না ফ্লোরা, বরং ডাইনিংয়ে খাবার সার্ভ করতে করতে হাসি মুখে বলে, কেন, তুমি তো বেশ কয়েকবার নিচে নেমেছো, কিছুই লক্ষ্য করনি? কি করে দেখবো? প্রতিবারই তো গার্ডসরা টেনে হিচড়ে তুলে এনেছে, তাও এলিভেটরে। ফ্লোরা মৃদু হাসে, অতঃপর ঈশানীকে আশ্বস্ত করে বলে, পাইথন প্যারাডাইসের সমস্ত গার্লস মাফিয়াদের একটা বড় অংশই এই ভবনে থাকে ইস্যু।
নিচে যতগুলো ফ্লোর আছে তার প্রত্যেক তলায় আলাদা করে জিমনেশিয়াম, পার্কিং লট, পুল সাইড, এমনকি গেমিং সেন্টারও রয়েছে। এছাড়া এই পেন্ট হাউসে শুধুমাত্র এরিস আর তুষার থাকে। এটা ডুপ্লেক্স। উপরের তলায় তাদের ঘর আর এরিসের অফিস রুম। ফ্লোরার কথা মাঝপথে ঈশানী কিঞ্চিত কৌতূহলী হয়ে শুধল। তার মানে তুমি বলতে চাইছো বাকি 9টা ফ্লোরে গার্ডসরা থাকে, তাই তো? ফ্লোরা এবারও মুচকি হাসলো। এই মেয়েটার কৌতূহলের শেষ নেই। কি হলো, হাসছো যে? 3 তলা থেকে 9 তলা পর্যন্ত গার্ডসরা থাকে। ফ্লোরার কথার পাশে ঈশানী প্রশ্ন ছুড়ল আবারও। তাহলে ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে কারা থাকে? ফ্লোরা এবার একটু থমকালো। বুকের গহ্বরে খানিকটা ঠান্ডা বাতাস ভরে নিয়ে জবাব দিল। ওটা এরিসের টর্চার। ফ্লোরার কথাতে খেয়াল দিল না ঈশানী। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে উল্টো শুধল। এরিস তো অনেক বড় লোক, কালো টাকার কোনো অভাব নেই তার। তারপরেও নিজের ম্যানশনে না থেকে গার্ডসদের সঙ্গে এই পেন্ট হাউসে কেন থাকেন তিনি? এরিস কোনো সাধারণ মানুষ নয় ইস্যু, আর না তো তার জীবনযাপন অন্য 10 জনের মতো স্বাভাবিক সুগম। এটাই তার রাজত্ব। একজন রাশিয়ান মাফিয়া কখনো স্বাভাবিক মানুষের মতো পরিবার পরিজনকে একসঙ্গে নিয়ে বাড়ি কিংবা ম্যানশনে বসবাস করতে পারে না। তাহলে তাকে নিঃশেষ হয়ে যেতে হবে। তাছাড়া মুখের কথা শেষ করতে পারল না ফ্লোরা। তার আগেই সিঁড়ি ভেঙে নিচে নেমে লাউঞ্জের দিকে এগিয়ে এলো তুষার। ওর কিছুটা পেছনে এরিসও ছিল। ফ্লোরার দৃষ্টি অনুসরণ করে উপরের দিকে তাকাতে ঈশানী দেখতে পেল এরিস নেমে আসছে। তার পরনে সফেদ ওভার সাইজ কার্গো প্যান্ট আর সফেদ ফুল স্লিভ টি শার্ট। হঠাৎ করেই আজ এতগুলো দিন বাদে প্রথমবারের মতন এরিসকে কালো ব্যতীত অন্য কোনো রঙে আবিষ্কার করলো ঈশানী। এর আগে কখনো কালো কিংবা ধূসর কালো ছাড়া অন্য কোনো রঙে দেখেনি এরিসকে। আজ প্রথমবার, তাই অবাক হলো বেশ। এই ধবধবে সাদা রঙে বেশ সুদর্শন লাগছে তাকে। কতটা ভাবতেই গেলে আফসোস হয় ঈশানের। মনে মনে উপহাস করে বলে, সৌন্দর্য দেখে সবকিছু বিচার করা ঠিক নয় ইস্যু। এই সফেদ রঙে তাকে বাইরে থেকে দেখতে যতটা না সুদর্শন লাগছে, ভেতর থেকে তার মনটা ঠিক ততটাই কুৎসিত আর কালো। ঈশানী ভাবনার মাঝে তুষার আর এরিস এগিয়ে এসে বসে পড়ে চেয়ার চেনে। ফ্লোরা তাদের দিকে খাবার এগিয়ে দিয়ে এক সাইডে এসে দাঁড়ায়। ঈশানী ওর পাশে মুখ কাছুমুছু করে দাঁড়িয়ে হাতের মধ্যে হাত রেখে কসলাচ্ছে। আজ টেবিলে মজাদার সব খাবারের বহর। পেলিমেনি, বিলিন বিফ, স্টার গানফ, পিরোগি, অ্যাপেল পাই, আস্ত কবুতর রোস্ট, মাশরুম স্যুপ আর সবশেষে ডেজার্ট। এত খাবার একসঙ্গে দেখে অভিভূত হলো তুষার। প্লেটে খাবার তুলতে তুলতে ফ্লোরাকে জিজ্ঞেস করলো, এত আইটেম একসঙ্গে তুমি করেছো নাকি? ফ্লোরা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ, ইস্যু হেল্প করেছে। ইসু নামটা বুলেটের মতোই মস্তিষ্কে গিয়ে বিঁধল এরিসের। তৎক্ষণাৎ কি ভেবে যেন ঈশানীর দিকে সামান্য ঘাড় ঘোরালো ও সেদিনের মতো আজও সবার আগে চোখ গেল মেয়েটার পায়ের দিকে। কনকনে ঠান্ডায় এখনো খালি পায়ে মেঝেতে দাঁড়িয়ে আছে মেয়েটা। তীব্র ঠান্ডায় রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে কোমর পা দুটো। শরীরে এক টুকরো গরম কাপড়ের অস্তিত্ব নেই। ফ্লোরার কাছ থেকে পাওয়া ফিনফিনে একটা হাঁটু সমান ফ্রক পরে আছে শুধু। ভীত স্বতন্ত্র টানা টানা চোখগুলো এখনো মেঝেতে নিবদ্ধ তার। মেয়েটাকে দেখলে কেমন বুকের ভেতরে ধাউ ধাউ করে জ্বলে ওঠে এরিসের। কালো দুনিয়ার সম্রাট হয়ে এত পবিত্র একটা সরল মেয়েকে কি করে নিজের হেফাজতে রেখেছে ও? কি করে বা ওর পেন্ট হাউসে অক্ষত অবস্থা দাঁড়িয়ে আছে মেয়েটা? পবিত্র আর পাপী সত্তা তো কখনোই সমঝোতা করে একই ছাদের নিচে থাকতে পারে না। এতে দুজনার মধ্যেই একজনের ধ্বংস অবধারিত। সেসব জেনে শুনেও মেয়েটার পবিত্র সত্তা পাপের আজ পর্যন্ত লাগতে দেয়নি এরিস। কিন্তু কেন? সেই ভেবে হঠাৎ হঠাৎ দিশেহারা হয়ে যায় এরিস। মস্তিষ্কটাও যেন তখন পুরো কর্মক্ষম হয়ে ঝিমিয়ে পড়ে এক কোণে। কফিটা আজ অসাধারণ হয়েছে, স্বাদ গন্ধ দুটো স্ট্রং। তুষারের কথায় ধ্যান ভাঙে এরিসের। ভাবনা থেকে বেরিয়ে ভারী মস্তিষ্কটাকে একটু হালকা করার প্রয়াসে নিজেও চুমুক দেয় কফির কাপে। ঠিক তখনই ফ্লোরা বলে ওঠে, কফিটা ইস্যু বানিয়েছে। ফ্লোরার কথার পাশে ঈশানীর দিকে দৃষ্টিপাত করে তুষার বলল। খুব ভালো কফি বানাও তুমি। জবাবে হ্যাঁ না কিছুই
বলল না ঈশানী। মাথা নিচু করে শুনে যায় শুধু। এরিস কফির কাপে দ্বিতীয়বারের মতো চুমুক দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য আর চোখে পরক করে ইস্যুর দিকে, অতঃপর ঘাড় ঘুরিয়ে তুষারকে উদ্দেশ্য করে বলে উঠছে, আই থিঙ্ক ফ্লোরার কিছু জামা কাপড় প্রয়োজন। আগামীকাল সময় করে ওদের নিয়ে শপিং মলে ঘুরে এসো একটু। এরিসের কথা সম্মতি জানি। কফি খেতে খেতে হাসোজক মাথা নাড়ে তুষার। তখন মাঝরাত, হাতের সব কাজ শেষ করে মাত্র শুতে এসেছে ঈশানী। তবে ওর চোখের পাতায় এক প্রতি ঘুম নেই আজ। একটু আগে শপিং মলে যাওয়ার অনুমতিটা মেঘ না যেতে জলের মতো অবিশ্বাস্য লেগেছিল ওর নিকট। এটা একমাত্র সুযোগ এখান থেকে পালানোর। যে করেই হোক এই সুযোগ কাজে লাগাবে ঈশানী। আগামীকাল সকালের অপেক্ষায় বারবার হৃদয়টা নিচে উঠছে ওর। কখন কাটবে এই খুটখুটে আধার রাত? কখনোই বা এই বন্দি পেন্ট হাউস জীবনের ইতি ঘচাবে ঈশানী?